নমস্কার, গল্পের সাথে কিছুক্ষণে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি পাঠ করছি শ্রী তপন বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস আরশির আকাশ। আজ আমরা এই উপন্যাসের অন্তিম পর্ব শুনব। গল্প পাঠ শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে গল্পটাকে একটা লাইক করে দেবেন, আর যদি সম্ভব হয় তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে একটু শেয়ার করবেন। চ্যানেলে আজ যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে তার অল নোটিফিকেশনটা কিন্তু অন করতে ভুলবেন না, তাহলে যে কোনো গল্প আপলোডের সাথে সাথে সেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আসুন তাহলে আজকে আরশির আকাশের অন্তিম পর্বটা শুরু করা যাক। মহুলিয়ার বিকেল ভীষণ কুড়ে, ফুরোতেই চাইছে না। মলয়দার বাড়ির বিছানায় বসে জানলার বাইরে চোখ রেখেছে আরশি। দুই বিনুনির স্বর্ণতোয়া আরশির সামনে বসে অঙ্ক কষছে। কিছুই করার নেই বলে ওকে পড়াতে বসেছে আরশি। খানিক আগে দুটো ছাগলছানার সঙ্গে খেলছিল মেয়েটা। বিকেলের রোদে তখন হলুদ আভা, উঠোনের ধুলো যেন রঙিন। বাড়ির সীমানায় গোলাপি করবি আর গেরুয়া পলাশ। চারপাশে এত রং কেন? কাল দোল বলেই কি? মহুলিয়ায় অবশ্য দোলের দিন রং খেলা হয় না, পরের দিন মানে হোলির দিন হয়। মহুলিয়া পশ্চিমবঙ্গের মধ্যে হলেও যেহেতু ঝাড়খণ্ডের বর্ডারে হিন্দিভাষীদের রীতিরেওয়াজই চলে। এখানে আরশি আসার কোনো কথাই ছিল না, জেদ ধরে এসেছে। প্রেরণা রিহ্যাব সেন্টার থেকে ফেরার সময় সূর্য বলেছিল, বহুত খিদে পেয়েছে, কাছাকাছি একটা ধাবা আছে, তবে সেরকম ঝকঝকে কিছু নয়। তোমার অসুবিধা হবে না তো খেতে? তোমার অসুবিধা না হলে আমার কেন হবে, আমি কি কোটিপতির মেয়ে? বলেছিল আরশি। হেসে ফেলে সূর্য বলল, টাকা পয়সার ব্যাপার নিয়ে তোমার যে কোনো ধারণা নেই এতেই বোঝা যাচ্ছে। অ্যাডজেক্টিভ হিসাবে কেউ আর কোটিপতি কথাটা ব্যবহারই করে না। এখন প্রত্যেকটা পাড়ায় দু চারটে বাড়ি অন্তরই কোটিপতি। আমি শিওর তুমি কোটিপতিরই মেয়ে। কথা বাড়ায়নি আরশি। বৈষয়িক ব্যাপারে সত্যিই তার কোনো জ্ঞান নেই। ধাবায় খেতে বসেছিল ওরা। তখন প্রায় দুপুর 1:30। খিদেও পেয়েছিল আরশির। ধাবাটা খুব একটা পরিষ্কার নয়, খিদের সময় অত কিছু দেখলে চলে না। ওখানে বসেই নবকৃষ্ণবাবুকে ফোন করেছিল সূর্য। প্রেরণা রিহ্যাব সেন্টার থেকে যা কিছু জানা গিয়েছে সবই বলল। খাওয়া শেষ করে ধাবা থেকে বেরিয়ে সূর্য যখন বাইকে ঝোলানো হেলমেট পরতে যাচ্ছে থমকে গিয়েছিল। বলল, তোমার হেলমেটটা কোথায় গেল? এখানেই রেখেছিলে তো? যার হেলমেট তাকে ফেরত দিয়ে এসেছি, বলেনি আরশি। আশ্চর্য হবার ভান করে বলেছিল, বাইকেই তো রেখেছিলাম। সূর্য বলল, দেখেছো কাণ্ড, চোখের সামনে রেখেছি গাড়িটা, হেলমেটটা নিয়ে পালালো। খানিক দূরে গিয়েই একটা গ্যারেজ থেকে আরশির জন্য হেলমেট কিনেছিল সূর্য। বাইকে যেতে যেতে আরশি বলেছিল, নবকৃষ্ণবাবুকে ইনফরমেশনগুলো তো দেওয়া হলো, এরপর কি করণীয় আমাদের? সূর্য বলেছিল, অপেক্ষা, নবকৃষ্ণদা আগে কি খবর আনে দেখেনি, ওই রাস্তা ধরেই এগোতে হবে। কথাটা যুক্তিসঙ্গত মনে হয়েছিল আরশির। পরের 2 দিন পূর্বাদের বাড়িতে শুয়ে বসে কাটল আরশির। নবকৃষ্ণবাবুকে ফোন করে জিজ্ঞেস করতে ইচ্ছে করছিল কাজ কত দূর এগোলো। পরক্ষণেই মনে হচ্ছিল মানুষটাকে ব্যস্ত করা ঠিক হবে না, যথেষ্ট সিনসিয়ার। কোনো খবর হলেই সূর্যকে জানাবেন, সূর্য ফোন করবে আরশিকে। ফোন করল সূর্য, তবে মায়ের খবরের জন্য নয়। বলল, মহুলিয়ায় যেতে হবে। সুমিতা অদ্ভুত একটা বায়না ধরেছে। মহুলিয়ার সেই বাড়ির মালিককে বলতে হবে আপনার বাড়িটাকে রংচটা করে দেব। সেটের লোক গিয়ে বাড়ির গায়ে শ্যাওলার দাগ আর পাঁচিল ফাটিয়ে গাছ লাগাবে, প্লাস্টিকের গাছ। যতটা সম্ভব পুরনো লুক দিতে হবে বাড়িটার। তার জন্য বাড়ির যা ক্ষতি হবে টাকার বিনিময়ে পূরণ করা হবে সেটা। ওরা বাড়িটাকে সারাই করে নিতে পারবেন। সুমিতদা বলেছেন যে করেই হোক ওদের কনভিন্স করতে হবে সূর্যকে। প্রডিউসার ধরে রাখার এটাই একমাত্র উপায়। প্ল্যানটা সত্যিই অদ্ভুত, কেমন যেন বানানো মনে হচ্ছিল আরশির। এটা কি কোনো অজুহাত? সূর্য নবমীকে নিয়ে ওই পথ দিয়ে যাবে বলে কি বানিয়েছে? সুমিত ঘোষকে ফোন করে সত্যিটা জানা যাবে না।
বাড়ি পুরনো করার প্ল্যানটা হয়তো সৌর্যই দিয়েছে ওকে। উনি এতটাই হতাশ, সৌর্যকে বলেছেন, দেখ যদি রাজি করাতে পারিস। আরশি জানতে চেয়েছিল, কবে যাবে? ভাবছি কাল সকালেই বেরিয়ে যাব, বলেছিল সৌর্য। আরশি বলল, আমিও যাব। সৌর্য অবাক হয়ে বলেছিল, তুমি কি করবে? তোমার ওখানে কি কাজ? ঘুরতে যাব, বাড়িতে বসেই আছি এমনি এমনি, ঘুরে আসি নতুন জায়গায়। সৌর্য কিছুতেই রাজি নয়, বলতে থাকে, কোনো মানে হয় না অত দূরে বাইক জার্নি করার, যাতায়াত প্রায় 500 কিলোমিটার। এমনিতেই তো যথেষ্ট ঘোরাঘুরি যাচ্ছে তোমার, একটু রেস্ট নাও। আরশি জেদ ধরল, আমি যাবই। যদি না নিয়ে যাই? সৌর্য বলেছিল। আরশি বলল, দেখবে কি করি, নিয়ে তোমাকে যেতেই হবে। যা ইচ্ছা করে নাও, তোমাকে আমি নিয়ে যাচ্ছি না। এমনিতেই একটা রাত কাটাতে হবে ওই বাড়িতে। গতবার রিকোয়েস্ট করেছিল থাকতে, থাকিনি। এবার গিয়ে থাকবো, আরও কাছাকাছি যেতে পারবো ওদের। ফলে প্রস্তাবটায় রাজি করাতে সুবিধা হবে আমার। মাঝে তুমি ঢুকে গেলে অধিক সন্ন্যাসীতে গাজর নষ্ট। কথা শেষ করে ফোন কেটে দিয়েছিল সূর্য। আজ ভোরবেলা রুকস্যাকে নিজের সমস্ত লাগেজ পুড়ে পূর্বাদের বাড়ি থেকে বেরিয়েছিল আরশি। কার সার্ভিস অ্যাপ থেকে ট্যাক্সি ডেকে দিয়েছিল পূর্বা। জিজ্ঞেস করেছিল, কাকু ফোন করলে কার সঙ্গে কোথায় গিয়েছিস বলবো তো? বলিস, বলেছিল আরশি। ট্যাক্সি পৌঁছে গেল সৌর্যদের বাড়ি। দরজা খুলল সৌর্যই, রেডি হচ্ছিল বেরোনোর জন্য। ঘরে ঢুকতে ঢুকতে আরশি বলেছিল, নবমীকে বলে দাও ওর যাওয়া হচ্ছে না। এতক্ষণে বুঝলাম কেন এত জেদ ধরেছিলে, বলল সৌর্য। চা বিস্কুট খেয়ে বেরিয়ে পড়েছিল দুজনে। মাসিমা বলেছিলেন ব্রেকফাস্ট সেরে যেতে। সৌর্য বলল, ছেড়ে দাও, অনেকটাই রাস্তা, মাঝে কোথাও খেয়ে নেব। কলকাতা পার করে হাইওয়ের দুপাশে যখন ধুধু মাঠ, বাইক চালাতে চালাতে সৌর্য বলেছিল, সুমিতা এখানকার কাজটা দেওয়ার পর আমি কিন্তু সত্যিই নবমীকে ফোন করে বলেছিলাম আমার সঙ্গে যেতে, তবে ও আগ্রহ দেখালো না, আর্জেন্ট কাজের অজুহাত দিল। তুমি কি কলকাঠি নেড়ে রেখেছো কিছু? কি করে নাড়ব? আমার কাছে কি ওর ফোন নম্বর আছে? ওই দিনই তো সামান্য যা একটু আলাপ হলো, তাও তো তেমন পাত্তাও দিল না আমায়, বলেছিল আরশি। সৌর্য বলল, তা অবশ্য ঠিক। তাহলে তুমি কি করে ধরে নিলে আমি ওকে সঙ্গে নিতে পারি? ওর ব্যাপারে তোমার সঙ্গে তো বিশেষ কিছু বলিনি আমি। রিহ্যাব সেন্টারের বাইরে তোমাদের প্ল্যান প্রোগ্রাম তো শুনলাম। নবকৃষ্ণবাবুর বাড়ি থেকে বেরোনোর পর যখন ফোন এসেছিল মেয়েটার, বাইকে বসে ফোনের অনেক কথাই শুনেছি আমি। সহ্য না করতে পেরে নেমে গিয়েছিলাম। এর পরও কি কিছু বুঝতে বাকি থাকে? বলেছিল আরশি। সৌর্য ওর কথায় হাসতে থাকে। আরশির আত্মবিনোদনকে সিরিয়াসলি নিচ্ছে না সৌর্য। এমন ভাব করছে যেন ভালোবাসা দুজনের খেলার সামগ্রী। সৌর্য ধরেই নিচ্ছে আরশি যে অ্যাটেনশনটা তার প্রতি দিচ্ছে সেটা আসলে নির্ভরতা। মাকে খুঁজে পেতে সৌর্যর সাহায্য ভীষণ দরকার, তাই আরশি প্রেমে পড়ার ভান করছে। সত্যিই কি তাই? আরশির অবচেতন মনে এরকম কোনো উদ্দেশ্যই কি কাজ করছে? আরশিও জানে প্রেম শর্ত সাপেক্ষে হয় না। স্কুল কলেজের বন্ধুদের দেখেছে ভালো লাগা থেকে কত মধুরভাবে তাদের সম্পর্ক বদলে যাচ্ছে ভালোবাসায়। তার জন্য আয়োজনের শেষ নেই তাদের। সাজ পোশাক পাল্টে যাচ্ছে, মুখে কারণে অকারণে হাসি, বাড়তি উচ্ছ্বাস। আরশি ভাবত তার জীবনেও এরকম একটা সময় আসবে, ঝিরিঝিরি বৃষ্টিপাতের মতো একজনের প্রতি ভালো লাগায় মন ভরে যাবে তার। তেমনটা অবশ্য হলো না। মোটর সাইকেলের বেগে তার জীবনে এসে পড়ল সৌর্য। ভালো লাগা বা ভালোবাসার জন্য কোনো বিলাসী সময় পেল না আরশি। সৌর্যর সঙ্গে জড়িয়ে পড়ল। এখন আর কাছছাড়া করতে চায় না, সেই জন্যেই কোনো চান্স নেয়নি। আরশি সৌর্যর সঙ্গে চলে এসেছে মহুলিয়ায়। নবমীকে এতটা পথ উপহার দেওয়ার কোনো মানে হয় না। কোথা থেকে কি হয়ে যায় দেখা গেল, তারপর সৌর্য আর আরশির দিকে ফিরেও তাকাচ্ছে না। কিন্তু সৌর্যই বা আরশির জন্য এত করছে কেন? ভালো মনের মানুষ বলে? দুঃখী মেয়েটাকে সাহায্য করা উচিত মনে করে? এর মাঝে কি এতটুকুও ভালোবাসা জন্মায়নি? কে জানে। কারণ যাই হোক,
মহুলিয়ায় আসাটা সার্থক হয়েছে আরশির। প্রকৃতির এই রূপ তার অদেখা ছিল। জলপাইগুড়ির আশেপাশে অনেক জায়গায় বেড়াতে গিয়েছে। সেখানের প্রকৃতি সজল গাছপালায় ভরা, আর এখানে চারপাশ রুক্ষ, রাঙা ধুলো, এলোপাথারি হাওয়া, আকাশের ঢাল অবধি চলে যায় দৃষ্টি। অদ্ভুত উদার এক সৌন্দর্য, মন খারাপ স্থায়ী হতে পারে না। মহুলিয়ায় ঢোকার পর আরশি দেখেছে তকতকে সাঁওতালি পল্লী, মাটির বাড়িগুলোর দেওয়ালে আলপনা। পুকুর খুব একটা চোখে পড়ল না। বিশাল বিশাল কটা ইদারা দেখতে পেল, যার একটার পাড়ে উঠে কপিকলের দড়ি টেনে জল তুলছে সাঁওতালি কিশোরী। আরশি সূর্যকে বলেছিল, দেখো কি রিস্ক নিয়ে জল তুলছে মেয়েটা। সূর্য বলেছিল, ওরা এতেই অভ্যস্ত, ঝুঁকি বলে মনেই করে না। বাইক যখন ইদারাটা ক্রস করছে, বাচ্চা মেয়েটা এক হাতে বালতির দড়ি ধরে অন্য হাত দিয়ে আরশিদের টাটা করছিল। এই বাড়িতে যখন এসে পৌঁছল আরশিরা, বাড়ির লোকেরা এমন আনন্দে আপ্যায়ন করেছিল যেন সূর্য ওদের কতদিনের চেনা। মাত্র একটা বেলা এখানে কাটিয়েছে সূর্য। সেই গল্পই আরশিকে বলেছে আজ এখানে আসার পথে। ফেরার সময় হাতির পথ আটকানোটাও। আরশিকেও কত তাড়াতাড়ি আপন করে নিল এরা, যেন আরশির আসারই কথা ছিল। চন্দ্রা বৌদি, মলয়দা কেউই রাজি হলেন না সূর্যর প্রস্তাবে। তাদের মতে এই বাড়িটা সারানো হয়েছে বড়ই যত্ন করে। শাবল গাইতে দিয়ে ভাঙতে গেলে আঘাত লাগবে বাড়ির 4 সদস্যের শরীরেও। বাড়িও তো পরিবারের একজন। এই রকম সেন্টিমেন্টাল স্ট্যান্ডের বিরুদ্ধে কোনো যুক্তি খাটে না। সূর্য তাই আর বোঝাতে যায়নি। দুপুরে খাওয়া দাওয়ার পর মলয়দা সূর্যকে নিয়ে বেরোলো অন্য বাড়ি দেখতে। সে বাড়ি অনেক দূরে। মলয়দার বাইকে গিয়েছে সূর্য। বিকেল না ফুরোনো অবধি ফিরবে না, আলো থাকবে ফটো তোলার। এদিকে বিকেল যে শেষই হতে চাইছে না। আজ যখন অন্য বাড়ি দেখার সিদ্ধান্ত হলো, আশি বলেছিল, আমিও যাব। সূর্য বলল, তুমি গেলে বাড়তি কি উপকারটা হবে শুনি? খামোখা 2টো বাইক বের করতে হবে। আমরা তো আর বেড়াতে যাচ্ছি না, কাজে যাচ্ছি। আসার পথে যা যা দেখেছ আমাদের সঙ্গে গেলে তাই দেখবে। আরশি বলে ফেলতে যাচ্ছিল, আমি তোমার সঙ্গটাই চাই। সামনে মলয়দা বৌদি ছিল বলে এগিলে নিতে হয়েছিল কথাটা। চন্দ্রা বৌদি বলে উঠেছিল, কি দরকার রোদে রোদে ঘোরার? তার চেয়ে ভালো খাওয়া দাওয়ার পর ফ্যানের তলায় শুয়ে আমি আর তুমি গল্প করব। গরম তেমন না থাকলেও বাইরে তখন চোখ ধাঁধানো রোদ। তার আগে অনেকটা পথ রোদ মাথায় করেই এই বাড়িতে এসে পৌঁছেছিল আরশিরা। বৌদি এমনভাবে থেকে যেতে বলল যেন ছায়াতলার আহ্বান। থেকেই গেল আরশি। বাচ্চা দুটোকে ওপরের ঘরে শুয়ে বৌদি এলো একতলায় আরশির পাশে শুতে। অনেক গল্প হলো চন্দ্রা বৌদির সঙ্গে। মায়ের ব্যাপারটাও বলে ফেলল আরশি। সদ্য পরিচিতের কাছে এত ব্যক্তিগত কথা না বলাই উচিত। এদের আন্তরিকতা আর শান্ত পরিবেশের কারণেই বোধহয় মুখে চলে এলো এইসব। মাথায় হাত বুলিয়ে বৌদি সান্ত্বনা দিল, চিন্তা করো না, আজ না হয় কাল ঠিক মাকে পেয়ে যাবে। সূর্যর মতো ছেলের সঙ্গে দেখা হয়ে যাওয়াটাই তার ইঙ্গিত। ওপরওয়ালার ইচ্ছাতেই এত কাছাকাছি এসে পড়েছ তোমরা। কখন যেন একটু চোখ লেগে গিয়েছিল আরশির। ঘুম যখন ভাঙল, পাশে বৌদি নেই। উঠোন থেকে ভেসে আসছিল স্বর্ণতোয়ার হাসি। বিছানা থেকে নেমে আরশি বাইরের ঘরে এসে দেখে বৌদি রান্নাঘরে রান্না চাপিয়েছে। চৌকাঠে দাঁড়িয়ে আরশি জিজ্ঞাসা করেছিল, কি ব্যাপার, এত তাড়াতাড়ি রান্না বসিয়ে দিলে? আয়োজন দেখে তো মনে হচ্ছে রাতের রান্নাই। হ্যাঁ, রাতেরই। তাড়াতাড়ি করার কারণ আছে, পরে বলছি, বলেছিল বৌদি। কে জানে কি কারণ। আরশি গিয়েছিল উঠোনে। ছাগলছানার সঙ্গে খেলছিল মেয়েটা। ছেলেটাকে আশেপাশে দেখা যাচ্ছিল না। আরশি জিজ্ঞেস করেছিল, তোর দাদা কোথায় রে? জানি না। আরশির দিকে না তাকিয়ে উত্তর দিয়েছিল তোয়া। এতই মত্ত খেলায় তাকানোর ফুরসত নেই। তরুণীটার জন্য চিন্তা হচ্ছিল আরশির। গেল কোথায় ছেলেটা? খুঁজে দেখবে কি? তারপর ভাবল, না থাক, এখানে হয়তো এটাই স্বাভাবিক, বেড়াহীন শৈশব। ভয়ের যদি কিছু থাকতো ছেলে মেয়ের খোঁজ করত বৌদি। সে তো নিজের মনে রান্না করে যাচ্ছে। শহরের মায়েরা এত নিশ্চিন্ত হতে পারে না, চোখের আড়াল হতেই দেয় না ছেলে মেয়েকে।
তোয়া খেলে যাচ্ছে। আশির কিছুই করার নেই। তোয়াকে বলেছিল, অনেক খেলেছিস, চল তোকে পড়াই, তোর খাতা বইগুলো দেখি। ও মা, চট করে রাজি হয়ে গেল মেয়েটা। বলল, পড়াবে, চলো। ধুলো হাত ছাড়তে ছাড়তে এগিয়ে এসেছিল তোয়া। কোনো বাচ্চাকে এত সোৎসাহে পড়তে আসতে দেখেনি আশি, নিজে হলেও আসতো না। বিছানায় বসে তোয়াকে যখন পড়াতে শুরু করেছিল আশি, দরজায় এসে দাঁড়িয়েছিল তূর্ণী। আশি বলল, যা, তুইও বই খাতা নিয়ে আয়। তূর্ণী দাঁড়িয়েই রইল। চন্দ্রাবতী রান্নাঘর থেকে বলেছিল, যা না, আন্টির কাছে হোমওয়ার্কগুলো করে নে। সেই যে পালালো তূর্ণী, আর আসেনি। বৌদি একবার ঘরে এলো, বলল, ছেলেটা বসেনি তো, ওটা এরকমই লাজুক, বোধহয় দোতলার ঘরে পড়ছে। আন্টি, হয়ে গেছে অঙ্কটা। তোয়ার ডাকে অন্যমনস্কতা কাটলো আরশির। জানালা থেকে মুখ ফিরিয়ে তোয়ার খাতাটা নিল, চোখ বোলাচ্ছে। ঘরে 2 কাপ চা নিয়ে ঢুকলো বৌদি। বলল, চা খাও তো? খাই, তবে নেশা নেই, বলল আরশি। বৌদির হাত থেকে চায়ের কাপটা নিয়ে তোয়াকে বলল, একদম ঠিক হয়েছে অঙ্কটা, তুই তো দারুণ ইন্টেলিজেন্ট মেয়ে। লজ্জা বাবার হাসি হাসছে তোয়া। শহরের বাচ্চা হলে এতক্ষণে থ্যাংক ইউ বলে দিত। বৌদি তোয়াকে বলে, যা এবার দাদার কাছে গিয়ে পড়তে বস। বই খাতা গোছাচ্ছে তোয়া। আরশি চায়ে চুমুক দেয়। একটা কথা বললে অদ্ভুত শোনাবে, তবু বলতে ইচ্ছে করছে বৌদিকে। তোয়া ঘর থেকে বেরিয়ে যাবার পর বলেই ফেলে, বৌদি, আমি যদি তোমার 2টো বাচ্চাকে পড়াই, এই বাড়িতে থাকি, আমার খাওয়া পড়া দিতে পারবে না? ধুর পাগলি, না পড়ালেও খাওয়া পড়া দিতে পারবো, তবে সৌর্যকে সঙ্গে রাখলে কিন্তু রাখতে পারবো না। তোমার দাদার অত মাইনে নয়, বলে হাসতে থাকে চন্দ্রা বৌদি। আরশিও যোগ দেয় হাসিতে। কাপ থেকে চা চলকে পড়ে কোলে। হঠাৎ করে হাসি থামিয়ে চন্দ্রা বৌদি বলে ওঠে, তুমি একদিনেই জায়গাটাকে এত ভালোবেসে ফেললে? আর আমি ঘাটশিলায় থাকতেই তোমার দাদার সঙ্গে রোজ ঝগড়া করেছি, বলেছি অত ফাঁকা নির্জন জায়গায় আমি থাকতে পারবো না, তুমি মিছিমিছি বাড়িটা কিনছো। তোমার দাদা কথা শোনেনি, কিনে ফেললো বাড়িটা। বাড়ির কাগজপত্র আমার হাতে দিয়ে বলেছিল, ওখানে থাকতে থাকতে দেখবে ঠিক অভ্যেস হয়ে গেছে। ওখানে কি মানুষ থাকে না? একান্ত যদি থাকতে না চাও, তোমাকে তো কাগজপত্রগুলো দিলাম, ছিঁড়ে ফেলে দাও। তোমার মলয়দা অত বড় লোক নয় যে ছিঁড়ে ফেলবে ওর কষ্টের টাকায় কেনা বাড়ির দলিল। রেখে দিলাম আলমারিতে। থেমে চায়ে চুমুক দিল বৌদি। আরশি বলল, তারপর? ঘাটশিলার বাড়ি বিক্রির জন্য লোক খুঁজতে লাগলো। লোক পাওয়াও গেল তাড়াতাড়ি। ওদের সঙ্গে শর্ত হলো, টাকা নেওয়ার 2 মাস পর আমরা বাড়ি ছাড়ব। আসলে ওই টাকাতে এই বাড়িটা রেনোভেশন হবে। শর্তে রাজিও হলো ওরা। দিনের পর দিন অফিস কামাই করে এই বাড়িটা মিস্ত্রিদের দিয়ে সারাই করালো মলয়। আমরা থাকতে চলে এলাম। মাস 2 যেতে না যেতে এমন ভালো লেগে গেল জায়গাটা, আমি এখন আর 2-4 দিনের বেশি যেতেই পারি না বাপের বাড়ি বা অন্য কোথাও। এত আওয়াজ সেখানে, মাথা ভারী হয়ে আসে। আমার ছেলে মেয়ে দুটো বাইরে বেশি দিন থাকতে চায় না। বলে থামলো চন্দ্রা বৌদি। ফের কাপে চুমুক দিয়ে মিটিমিটি হেসে বলল, আজ রাতে তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। কোথায়? খুব দূরে নয়, 1 কিলোমিটার মতো হাঁটতে হবে, খালি পায়ে। খালি পায়ে কেন? পুজো দিতে যাব তো, সেই জন্য। তাই তো রান্নাবান্না আগে থাকতে সেরে নিলাম। কি পুজো গো? কুরঙ্গ পূর্ণিমা। এরকম পুজোর তো কখনো নাম শুনিনি। কোন দেবতার পুজো? যখন যাব তখন বলবো কোন দেবতার পুজো। মেয়েরাই কেন শুধু পুজোটা করে? করলে কি পায়? শুধু মেয়েরাই পুজোটা করে? অনেকটা ব্রত পুজোর মতো? আরশির প্রশ্নের উত্তর দেওয়া হয় না চন্দ্রার। বাতাসে কান পেতে বলে, ওই ওরা ফিরছে। জানালার দিকে মুখ ফেরায় আরশি। কই, কেউ তো ফিরছে না। বাইকের আওয়াজও পাচ্ছে না সে। চন্দ্রা বৌদি ঠাট্টা করছে না তো? আরশি একজনের প্রতীক্ষায় অস্থির, তাই হয়তো খাপাচ্ছে। বৌদি হাসছে কিনা দেখতে যাবে আরশি, কানে আসে বাইকের গুড়গুড় আওয়াজ। বৌদির কান কি শার্প! নাকি আরশি ক্রমশ বধির হয়ে পড়ছে শহরে বসবাস করে। জলপাইগুড়িতেও এখন প্রচুর আওয়াজ। ওই তো দেখা যাচ্ছে ওদের।
বাইকটা এগিয়ে আসছে। ঘরে ঢুকেই সূর্য বলল, আরশি, সরি, তোমাকে না নিয়ে যাওয়াটাই ভুল হয়েছে। কি দারুণ স্পট তুমি ভাবতে পারবে না। ওদিকে জঙ্গল টিলা সব আছে। কি অসাধারণ সানসেট হলো, ফটোগুলো দেখো। রাগে মাথা গরম হয়ে গিয়েছে আরশির। চন্দ্রা বৌদি বলে ওঠে, জঙ্গল তো আমাদের পেছনেও আছে, 1 কিলোমিটার দূরে। আরশিকে রাতে নিয়ে যাব সেখানে। আমিও যাব, বলল সূর্য। বৌদি বলল, আজ সন্ধ্যে থেকেই ছেলেদের ওদিকে যাওয়া বারণ। কেন? অবাক হয়ে জানতে চাই সূর্য। বৌদি বলে, বলা যাবে না। উত্তরের জন্য মলায়দার দিকে তাকায় সূর্য। ঘর ছেড়ে বেরিয়ে গেল মলায়দা। আশ্চর্য ব্যাপার, এ বিষয়ে কিছু বলাও বারণ নাকি পুরুষদের? কুরঙ্গ মানে হচ্ছে হরিণ। পুজোটাকে হরিণ পূর্ণিমাও বলতে পারো, বলল চন্দ্রা বৌদি। আরশির মাথায় এখনো কিছু ঢুকছে না। বৌদির সঙ্গে সঙ্গে পুজো দিতে বেরিয়ে পড়েছে। খালি পা তো বটেই, শাড়িও পরেছে আরশি, বৌদির শাড়ি। হাতের তালুর মধ্যে ধরে যায় এমন একটা মাটির সরা, তাতে ফুল মিষ্টি। আকাশে বড় চাঁদ, রাস্তা দেখতে অসুবিধা হচ্ছে না। আরশিদের সামনে পেছনে প্রচুর মেয়ে হাতে সরা নিয়ে চলেছে পুজো দিতে। সত্যিই তো, একটাও পুরুষ মানুষ চোখে পড়ছে না। আরশি জানতে চায়, এটা শুধু মেয়েদের পুজো কেন? তাহলে গোটা ব্যাপারটাই বলি। আমরা এখন যে জঙ্গলের দিকে যাচ্ছি তার সামনে একটা সরোবর আছে, কুরঙ্গ সরোবর। জলে দেখা যাবে নিটোল চাঁদ। দোল পূর্ণিমার আগের রাত তো, তাই। পেছনে জঙ্গল থেকে বেরিয়ে আসবে শরীরে আলো পিছলানো একটা হরিণ। হাজার হাজার বছর ধরে হরিণটা আসছে, সেই রামায়ণের সময় থেকে। তা বাজে কথা বলো না, হরিণের অত আয়ু হয় নাকি? তাছাড়া রামায়ণের সময় বলে কিছু ছিল কি না তা নিয়েও অনেকের সন্দেহ আছে। তাহলে হয়তো 5-10 বছর অন্তর নতুন হরিণ আসছে। এখানকার আদিবাসীরা বিশ্বাস করে ওটাই। বহু বহু বছর ধরে ওই একটাই হরিণ আসছে। তারপর কি হবে? পাড়ে নেমে সোনার রঙের হরিণ জল খাবে সরোবরে। জলে পড়ে থাকা চাঁদের গোল ছায়া ভেঙে যাবে। আমরা যারা এই পারে থাকবো কোনো শব্দ করব না, এতটাই নিঃশব্দ যে হরিণ জল খাওয়ার আওয়াজটা কানে আসে। আবার জঙ্গলে ফিরে যাবে হরিণ, রাজ হরিণ বা ঠাকুর হরিণ, যে যেমন মনে করে। তারপর কি করব আমরা? হাতের সরায় ফুল মিষ্টির কি হবে? ফুল মিষ্টি সব ভাসিয়ে দেব সরোবরে। তারপর সরাই ভরে জল নেব, ফিরে আসব। সেই জলটা নিয়ে কি করব সেটা পরে বলছি। দূরে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে শাড়ি পরিহিতা মহিলারা। ওখানেই নিশ্চয়ই সরোবর। চন্দ্রা বৌদি বলল, তাড়াতাড়ি পা চালাও, আমরা বোধহয় দেরি করে ফেললাম। সরোবরের পাড়ে পৌঁছে গেল আরশিরা। সরোবর ঠিক বলা যায় না, বড় পুকুর। হয়তো কোনো এক সময় সরোবর ছিল। জলে পড়ে রয়েছে পূর্ণিমার আগের দিনের চাঁদ। মৃদু হাওয়া বইছে, তাতে খুব একটা মিষ্টি গন্ধ, নেশা ধরে যাওয়ার মতো। পাড়ে একে একে উবু হয়ে বসে পড়েছে মেয়েরা। আরশি চাপা গলায় চন্দ্রাকে বলে, কি সুন্দর একটা মৃদু গন্ধ পাচ্ছি। কিসের গন্ধ গো? মৃগরাজ কাছে এসেছে, তার নাভির গন্ধ। বলার পর ফিচ করে হাসে চন্দ্রা, বলে, এটা আসলে মহুয়া ফুলের গন্ধ, ওই জঙ্গল থেকে আসছে। সকলেই জানে সেটা। কস্তুরীর গন্ধ মনে করতে ভালোবাসে। বেশ খানিকটা সময় চলে যায়। ওপারে জঙ্গল থেকে ভেসে আসছে অচেনা সব শব্দ। কিছুক্ষণ আগেও আশেপাশে ফিসফাস করে কথা বলছিল মেয়েরা। হঠাৎ সকলেই চুপ, যেন এখনই কিছু একটা ঘটতে চলেছে। জঙ্গলের দিকে ঠায় তাকিয়ে থাকে আরশি। চাঁদের আলো একটু যেন কমে এলো। আকাশের দিকে মুখ তুলল আরশি। না, চাঁদ আগের মতোই উজ্জ্বল। আবার চাপা গুঞ্জন। চোখ নামালো আরশি, দেখে চাঁদের ছায়া ভেঙে গিয়েছে। মেয়েরা ফুল মিষ্টি ভাসিয়ে দিচ্ছে জলে। চন্দ্রা বৌদিও ভাসাতে যাচ্ছে ফুল মিষ্টি। আরশি বলে ওঠে, কি হলো, হরিণ এলো না তো? এই তো জল খেয়ে গেল, তুমি খেয়াল করনি? ভাসিয়ে দাও ফুল, জল ভরে নাও সরায়, বলল চন্দ্রা বৌদি।
চাঁদের মায়া আলোতে কোনো ভ্রম হয়েছে এদের। কেন যেন ভ্রমটাকেই মানতে ইচ্ছে করছে আরশির। আক্ষেপ হচ্ছে মৃগরাজকে একটুর জন্য দেখা হলো না। বাড়ি ফিরেছে আরশিরা। সরোবর ছেড়ে অনেকটাই এগিয়ে এসেছে। চন্দ্রাবতী বলল, হরিণ মোটেই আসে না, সকলেই কল্পনা করে নেয়, কোনো এককালে হয়তো আসত। সে না হয় বুঝলাম, এখন বলো সরা জলটা নিয়ে কি করব? নিজের সরার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো আরশি। বৌদি বলে, জলটা যে যার পুরুষ মানুষের গায়ে মাথায় ছিটিয়ে দেবে, যাতে তার পুরুষ মানুষটি তাকেই সারা জীবন ভালোবাসে, অন্য কোনো মেয়েকে নয়। দারুণ ব্যাপার তো, এটা তো অসাধারণ পুজো, ডগমগ গলায় বলে ওঠে আরশি। ফের চন্দ্রাবতী বলে, পুরুষটি কিন্তু একবারও জিজ্ঞাসা করবে না কেন গায়ে জল ছিটল, কিসের জল। জিজ্ঞেস করলেই জলের সমস্ত গুণ নষ্ট। পুরুষরা এই পুজো নিয়ে একটাও কথা বলে না, যেন কুড়ুং পূর্ণিমা বলে কোনো পুজোর নামই শোনেনি। অথচ নিজের মহিলাটির জন্য রাত জেগে বসে থাকে, মাথা পেতে জলে ছিটে নেয়। ওরা সবই জানে, হরিণ যে আসে না সেটাও। খিলখিল করে হেসে ওঠে আরশি। চন্দ্রাবতী বলে, সামলে, সরা জল পড়ে যাবে। আরও খানিকটা এগিয়ে যাওয়ার পর কিছু যেন মনে পড়ে বৌদির। বলে ওঠে, আর হ্যাঁ, জলে ছিটে দেওয়ার পর সরাটা কিন্তু গোড়ালি দিয়ে ভেঙে দিও। কেন জানতে চায় আরশি। হাসতে থাকে বৌদি। বলে, সরায় যদি এক ফোঁটাও কুরঙ্গ সরোবরে জল থাকে এবং অন্য কোনো মেয়ে সেটা চুরি করে ছিটিয়ে দেয় পূজারিনী প্রিয় পুরুষটির গায়ে, হাতছাড়া হয়ে যেতে পারে পুরুষটি। কোনো চান্সই রাখবে না বলে সরা ভেঙে দেয়। আবারও হাসি উপচে আসে আরশির মুখে। কোনো রকমে নিজেকে সামলে নেয়। সরার জল ফেলা চলবে না। বাড়ির কাছে এসে আশ্চর্য হয় আরশি। মলায়দা তো বটেই, তার পুরুষটিও এখনো জেগে আছে। দুজনেই দাঁড়িয়ে রয়েছে দোরগোড়ায়। আরশিরা পৌঁছায় দরজার সামনে। মাথা পেতে দেয় মলায়দা। চন্দ্রাবতী সরা জল ছিটিয়ে দেয় তার প্রিয় পুরুষটির গায়ে। সরা মাটিতে ফেলে গোড়ালি দিয়ে ভেঙে দেয়। মলায়দাকে নিয়ে ঢুকে যায় ঘরে। গোটা কাণ্ডটা অবাক দৃষ্টিতে দেখল সূর্য। কিছুই বুঝতে পারছে না সে। আরশি দাঁড়ায় তার প্রিয় পুরুষটির সামনে। চাঁদের আলো পিছলে যাচ্ছে পুরুষটির গা থেকে। কুরঙ্গ পূর্ণিমার জল ছিটিয়ে দেয় আরশি। সরা ফেলে দেয় মাটিতে। সূর্য জানতে চায়, কি ব্যাপার বলো তো, কিসের জল? আর কিছু বলতে দেয় না আরশি। নিজের ঠোঁট দিয়ে সূর্যর ঠোঁট বন্ধ করে দেয়। বলতে দিলেই সমস্ত গুণ নষ্ট। ওই অবস্থাতেই আরশি গোড়ালির চাপে ভেঙে দেয় সরা। সূর্যরা কলকাতায় ফিরে এসেছে। নবকৃষ্ণ তার ফোন এসেছিল মহুলিয়াতি। বললেন, বিরাট খবর, বেঁচে আছে রায় সেন, তবে টাকা পয়সার অবস্থা খুব খারাপ। হেরোইনের নেশাটাও ছাড়তে পারিনি। যে দোকান থেকে কিনতে আসে পুড়িয়া, ঠিকানাও জোগাড় করেছি। ফোন কানে দিয়ে তখন উত্তেজনায় কাঁপছিল সূর্য। বলেছিল, বলুন ঠিকানাটা। ডেঞ্জারাস এলাকা, বেলেঘাটা খালের ধারে একটা গুমটি দোকান। দিনে চা বিড়ি সিগারেট বিক্রি হয়। ঝাঁপ বন্ধ হয়ে যায় সন্ধে নামলেই। তখন হিরোইনের কাস্টমাররা আসতে থাকে। বলে থেমেছিলেন নবকৃষ্ণদা। সূর্যর পাশে তখন আরশি দাঁড়িয়েছিল। কে ফোন করেছে জানে। কলটা ধরার আগেই সূর্য বলেছিল নবকৃষ্ণদার ফোন। যেহেতু ফোনের কথা শুনতে পাচ্ছিল না আরশি, অধৈর্যের প্রকাশ ঘটাচ্ছিল সূর্যের কুনুইয়ে, খামচে ধরেছিল। একটু ভেবে নিয়ে সূর্য বলে, রায়া সেন কবে কখন দোকানে আসে সেই খবরটা পেয়েছেন? সেটা না জানলে তো আমরা ধরতেই পারবো না তাকে। না, অত নির্দিষ্ট কিচ্ছু খবর পাইনি। পাওয়া যাবে বলেও মনে হলো না। মাল যখন ফুরোবে তখনই কিনতে আসবে। কখন ফুরোবে মাল তা কি আগে থেকে বলা যায়? আর তোমরাও তো দিনের পর দিন সন্ধে থেকে রাত অবধি ওখানে গিয়ে বসে থাকতে পারবে না। এলাকার লোকেরা সন্দেহ করবে, অনেক প্রশ্নের মুখে পড়বে তোমরা। লোকগুলো কিন্তু তেমন সুবিধের নয়। জায়গাটা একেবারে অ্যান্টি সোশ্যালে ভর্তি। নবকৃষ্ণদার কথার পিঠে সূর্য বলেছিল, ভয় না দেখে উপায়টা বলুন রায় সেনকে কিভাবে ধরা যায়। আর এই খবরটাই বা আপনাকে দিল কে?
সে কোন সোর্সে জানলো রায়সেন ওই দোকান থেকে পুড়িয়া কেনেন? নবকৃষ্ণ বলেছিলেন, সে আমার মতোই একটা মেকআপ আর্টিস্ট, ইন্ডাস্ট্রির পুরনো লোক। ও যে পাতাখোর স্টুডিও পাড়ায় কেউ জানতো না। আমি রায়সেনের খোঁজ নিচ্ছি, কানে গেছে ব্যাটার। নিজেই এলো আমার কাছে, বলল 1000-2 লাগবে, পাক্কা খবর দেবে রায়সেনের। আমি বললাম, খবর সঠিক হলে তবেই টাকা পাবি। তখন বলল ওই গুমটিটার কথা। নিজে একদিন পুড়িয়া নিতে গিয়ে দেখতে পেয়েছে রায়সেনকে। চেহারা দেখে প্রথমটায় চিনতে পারিনি, মনে হবে যেন ঝুপড়িবাসী, কিন্তু ও তো মেকআপ আর্টিস্ট। একবার কোনো একটা মুভিতে রায়সেনের মেকআপ করেছিল, আমি যেমন করিনি। রায়সেনকে দেখেছি বেশ কয়েকবার। আমার ভুল হলেও ওর কিন্তু ভুল হবে না। তাহলে কি বলছেন, দোকানটায় যাব একবার, জিজ্ঞেস করব রায়সেনের খবর? পরামর্শ চেয়েছিল সূর্য। নবকৃষ্ণদা বললেন, যেতে পারো, উত্তর পাবে কিনা বলতে পারছি না। পুড়িয়া বিক্রি করার সময় ওরা কোনো কথা বলে না, টাকা নেয়, মাল দেয়। ওই দোকানে এখন 1 পুড়িয়া 300 টাকা, সঙ্গে আরও টাকা রেখো। পুড়িয়া তো কিনতেই হবে, কথা বলানোর জন্য বাকি টাকা। আবারও ভয় দেখাচ্ছি, এলাকাটা কিন্তু মোটেই সুবিধের নয়। পালানোর রাস্তা খোলা রেখে তবেই গুমটির কাছে যাবে। ঠিক আছে, সে আমি দেখছি, কিন্তু গুমটিটা চিনব কি করে সেটা তো বলুন, জানতে চেয়েছিল সূর্য। নবকৃষ্ণদা বললেন, রাস্তার দিকে মুখ করে খালপাড়ে পরপর কয়েকটা গুমটি, 1-2 গুমটি খোলা থাকলেও থাকতে পারে, সেগুলোতে খোঁজ করার মতো প্রশ্ন নেই। বন্ধ গুমটিগুলোর যেটার ডালা দরজায় আবছা করে বাংলার 4 মানে ইংরাজির 8 লেখা থাকবে, সেই ডালায় গুনে গুনে 5 বার চাপড় মারবে। গুমটি সাইডের দরজা খুলে হাত বাড়াবে কেউ, মানে পুড়িয়ার টাকা চাইবে। তারপর তুমি কিভাবে খবর নেবে সেটা তোমার ওপর। পুলিশ কিন্তু নিয়ে যেও না, কাজের কাজ হবে না কিছুই। গোটা এলাকার ওপর নজর রাখে ওদের লোক। পুলিশকেও টাকা খাইয়ে রাখে নিশ্চয়ই। এখন ছাড়ছি, কি হলো না হলো রেজাল্ট জানিও, চিন্তায় থাকবো। ফোন কেটে দিয়েছিল নবকৃষ্ণদা। মোবাইল পকেটে রেখে কি কথা হলো আরশিকে জানিয়েছিল সূর্য। আরশি বলল, চলো আজই দোকানটায় যাই। সূর্য বলেছিল, এখনই 10টা বাজে, মলেদারা দুপুরের খাবার না খাইয়ে ছাড়বে না। তারপর যদি বেরোই, কলকাতায় ঢুকতে সন্ধে। তখনই এত বড় কাজটায় যাওয়াটা ঠিক হবে না। টানা বাইক চালিয়ে টায়ার্ড থাকবো। তার চেয়ে বরং কাল সন্ধেবেলা যাওয়াটাই ভালো। রেস্ট নিয়ে একদম ফ্রেশ মাইন্ডে কাজ করতে পারবো। সূর্যর প্রস্তাব মেনে নিয়েছিল আরশি। মলয়দারা বিকালেও ছাড়তে চাইছিল না। হোলির আগের দিন নাকি ওদের ওখানে হোলিকা রাক্ষসী পোড়ানো হয়। সেটা কি জিনিস জানে না সূর্য, জিজ্ঞাসা করার মতো মুডও ছিল না। রাবণ পোড়ানোর মতো কিছু একটা হবে হয়তো। এবার দোলে রং থেকে বাইরেই থাকলো দুজনে। হাইওয়েতে রং ছোড়ার কেউ ছিল না, পায়নি আবিরের গন্ধ। কলকাতায় ফিরে আরশিকে পূর্বাদের বাড়িতে রেখে এসেছিল সূর্য। আজ বিকেলে ওখান থেকে বাইকে তুলল। সন্ধে নেমে গিয়েছে অনেকক্ষণ। বেলেঘাটা খাল ধারে এসে পড়ল সূর্যরা। বিশ্রী একটা গন্ধ, খালের ময়লার। আগে বার কয়েক সূর্য এই রাস্তা দিয়ে দিনের বেলা বাইক চালিয়ে গিয়েছে। বস্তি অঞ্চল, সাবধানে গাড়ি চালাতে হয়। ছাগল মুরগি চড়ে বেড়ায় রাস্তায়। বাচ্চারাও যখন তখন চলে আসে গাড়ির সামনে। সাইকেল, লরি, কেউই ট্রাফিক রুল মানে না। ওই এলাকাটা সন্ধেবেলা এমন ফাঁকা হয়ে যায় আন্দাজ করা যায়নি। স্ট্রিট লাইট অনেক দূর অন্তর অন্তর, তাও আবার কয়েকটা জ্বলছে না। পিছনে বসা আরশি বলে ওঠে, ওই তো গুমটিগুলো। চোখ যায় সূর্যর। ঠিক আন্দাজ করেছে আরশি, কোনো গুমটিই খোলা নেই। গাছের নিচে গুমটিগুলোর সামনে অন্ধকার বেশি জমাট। আরশি গুমটি দেখাতেই গাড়ি স্টার্ট বন্ধ করেছিল সূর্য। এখন বলল, গাড়ি নিয়ে যাওয়ার দরকার নেই, এখানেই থাকো। তুমি পাহারা দাও, আমি কথা বলে আসছি। না না, আমিও যাব, তুমি লক করো গাড়ি।
আরশি যে এই কথাই বলবে জানতো সূর্য, তবুও চাইছিল ওকে নিরাপদ দূরত্বে রাখতে। সংখ্যালেখা ঘুমটির সামনে পৌঁছে গেল দুজনে। চাপড় মারার আগে সূর্য খেয়াল করলো তার হার্টবিট বেড়ে গেছে। নিজেকে যথাসম্ভব শান্ত রেখে একদম গুনে গুনেই 5 বার ডালায় চাপড় মারল সূর্য। খানিক অপেক্ষার পর সূর্য যখন মনে হচ্ছে কোনো ভুল হলো কি, এই গুমটিই তো 5 বারের কম বেশি চাপড় মারেনি তো। খুলে গেল গুমটির পাশের দরজা, বেরিয়ে এলো পুরুষ হাত, খুবই রোগা হাতটা। সূর্য 500 টাকার নোট ধরিয়ে দিল হাতে। একটু পরেই বেরিয়ে এলো 200 ফেরত সমেত একটা পুড়িয়া। সূর্য পুড়িয়াটা তুলে নিয়ে বলল, ওটা থাক, একটা খবর দিতে পারবেন? এবার লোকটা মুখ বাড়ালো, তোবড়ানো গাল, খোঁচা খোঁচা দাড়ি গোফ, কলম উঠে গিয়ে সাদা চুল উকি মারছে মাথায়। বলল, কে খবর জানতে চাও? রায়া সেন কি এখান থেকে পুড়িয়া নেন? কে রায়া সেন? আরশি বলে ওঠে, সিনেমায় অভিনয় করতেন, খুব বেশি পরিচিত নন অবশ্য। লোকটা ভেতর থেকেই মোবাইল হাতে নিল, বোধহয় রায়া সেনের ব্যাপারে কাউকে কিছু জিজ্ঞাসা করবে। কিন্তু না, কাউকেই কল করলো না। বলল, কোনো সিনেমা আর্টিস্টই এখান থেকে পুড়িয়া নিতে আসে না, দেখেই বোঝা যাচ্ছে তোমরা নতুন। নেশা টেশা করো তো নাকি খবর নিতে এসেছ? না না, দুজনেই নেশা করি, সবে ধরেছি, বলল সূর্য। লোকটা জানতে চায়, এই ঠেকটা কে চেনালো? মানাদা, বলল সূর্য। কপালে ভাঁজ ফেলে লোকটা বলে, কে মানাদা? সে কি চেনেন না? আপনার রেগুলার খদ্দের, হকার ইউনিয়নের। বাকিটা আর বানাতে হয় না সূর্যকে। মাছি তাড়ানোর মতো লোকটা বলে ওঠে, যাও তো ভাই, কোনো ফিল্ম আর্টিস্ট মানাফানা কাউকেই আমি চিনি না। সূর্য বোঝে এখান থেকে খবর বেরোবে না, অপেক্ষা করে লাভ নেই। আরশির কুনি ধরে টানে সূর্য, পা বাড়ায়, পেছনে লোকটার গলা পায়। কাকে যেন ফোনে বলছে, হ্যাঁ নতুন, একটা ছেলে আর একটা মেয়ে। খবর দিচ্ছে কাউকে। সূর্য বোঝে যত তাড়াতাড়ি সম্ভব এলাকা ছাড়া উচিত। রাস্তায় উঠে বাইকের দিকে এগোতে যাবে দুজনে, হাতে লাঠি সোঁটা নিয়ে ছুটে আসতে দেখে বেশ কিছু ছেলেকে। সূর্য আরশিকে বলে, তুমি পালাও আরশি, দৌড়ে গিয়ে বাস কিছু ধরে নাও। আরশি পালায়নি, চোখের সামনে দেখলো ছেলেগুলো ঝাঁপিয়ে পড়লো সূর্যের ওপর। কোনো প্রশ্ন করছে না, বেধড়ক মেরে যাচ্ছে লাঠি রড, লাথি চড়। মাটিতে পড়ে গিয়েছে সূর্য। আরশি চিৎকার করছে, কেন মারছো তোমরা? আরশি মার আটকাতে যাচ্ছে, ওরা ঠেলে সরিয়ে দিচ্ছে আরশিকে। মুখ ঢাকা দিয়ে মার সহ্য করছে সূর্য। এখনো বলে যাচ্ছে, আরশি পালাও, পালাও তুমি। ফাঁকা রাস্তার দুদিকে পর্যায়ক্রমে মুখ ঘুরিয়ে আরশি চিৎকার করে যাচ্ছে, হেল্প, হেল্প, মেরে ফেলবে এরা, বাঁচান, বাঁচান আমাদের প্লিজ। আলো অন্ধকার রাস্তার মাঝে হঠাৎ করে দেখা দিল 5-6টা মূর্তি। শাড়ি পরা, অথচ পুরুষ কণ্ঠে হুঙ্কার দিতে দিতে এগিয়ে আসছে। এই শালারা, কি হয়েছে রে? সবাই মিলে মারছিস কেন ছেলেটাকে? আর সে বুঝতে পারে এরা বৃহন্নলা। কোনো বাড়িতে সন্তান হলে আশীর্বাদ করতে এসে এরা টাকা পায়। বৃহন্নলাদের তেড়ে আসতে দেখে পালালো গুন্ডাগুলো। আরশি ছুটে যায় সূর্যর কাছে। ঢাকা দিয়েও মুখ অক্ষত রাখতে পারেনি, রক্তে ভেসে যাচ্ছে। আরশি কাঁদতে কাঁদতে বলে, আমি তো এখানকার কোনো হাসপাতাল চিনি না, তুমি নবমীর ফোন নাম্বারটা কষ্ট করে বলো। কি হয়েছে রে মেয়ে, কেন মারছিল ছেলেটাকে? বৃহন্নলাদের একজন জিজ্ঞাসা করল, আর একজন অন্যজনকে বলল, একটা ট্যাক্সি ডাক, হাসপাতালে নিয়ে যেতে হবে। সূর্যকে ঝুঁকে দেখছে একজন। দেখা শেষ করে আরশির হাত ধরে দাঁড় করায়। জানতে চায়, কেন মারছিল, কি করেছিস তোরা? মাকে খুঁজতে এসেছিলাম, ফোপাতে ফোপাতে বলে আরশি। কে তোর মা? তোকে তো দেখে মনে হয় না তোর মা বস্তিতে। চোখের পাতা দুটো পাটখাড়ার মতো ভারী লাগছে সূর্যর। অনেক কষ্টে একটু খুলতে পারে। এক অদ্ভুত দর্শন মহিলা আরশিকে কি সব বোঝাচ্ছে। কার সঙ্গে কথা বলছে আরশি?
বেচারি কলকাতার কিছুই চেনে না, আবার কোনো বিপদে পড়তে যাচ্ছে না তো? আরশিকে কথা বলতে মানা করার কোনো শক্তি নেই সৌর্যর। চোখ বুজে আসে। প্রায় 1 মাস হতে চলল সৌর্য বিছানায়, এখন বাড়ির। গুন্ডাগুলো অত মারলেও তবু হাসপাতালে 7 দিনের বেশি থাকতে হয়নি। মানুষের শরীর যে কতটা শক্তপোক্ত এটাতেই টের পাওয়া যায়। অজ্ঞান হওয়ার আগে সূর্যর মনে হয়েছিল এই বুঝি পৃথিবীকে শেষ দেখা। বিরাট উপকার করেছে বৃহন্নলার দল। সূর্যকে হাসপাতালে নিয়ে গিয়েছিল ওরাই। সূর্যর জ্ঞান ফেরার পর পুলিশ এসেছিল হাসপাতালে। তার খানিক আগেই আরশির সঙ্গে আলোচনা হয়েছিল সূর্য। পুলিশকে আসল ঘটনা বলে লাভ নেই, কেস ঘুরে যাবে রায়াসেনের দিকে। পুলিশ রায়াসেনকে খুঁজতে শুরু করলে তিনি আরোই নাগালের বাইরে চলে যাবেন। পুলিশকে বলা হলো বাইক ছিনতাই করতে এসেছিল গুন্ডার দল, ওদের আটকাতে গিয়ে মার খেতে হয়েছে। হাসপাতালে বাড়িতে প্রচুর আত্মীয় পরিজন দেখতে এসেছে হাতে পায়ে ব্যান্ডেজ করা সূর্যকে। অনেকে হাসপাতাল বাড়ি 2 জায়গাতেই এসেছে বারবার। হাসপাতালে থাকার এই একটাই প্লাস পয়েন্ট, বোঝা যায় কত মানুষ ভালোবাসে। সুমিতা হাসপাতালেই তো গিয়েছিল। একদিন বাড়িতে এলো ঝুলনদিকে নিয়ে, বলল তাড়াতাড়ি সুস্থ হ, ঝুলনকে বিয়ে করছি, এবার মেয়ে চাপ দিচ্ছে, বিরাট করে পার্টি দেব। নবমী এসেছিল হাসপাতালে, কিভাবে খবর পেয়েছিল কে জানে। জিজ্ঞেস করার অবস্থা ছিল না সূর্যর। নিবেদিতা বাড়িতে দেখা করে গিয়েছে। ওকে নাকি আরশি বলেছে সিরিয়ালে অভিনয় করবে না, ও নিবেদিতার অ্যাসিস্ট্যান্ট হবে, শিখবে প্রোডাকশনের খুঁটিনাটি কাজ। বাড়িতে একদিন নবকৃষ্ণ দাও এসে হাজির। সূর্য ভেবেছিল টাকা চাইতে এসেছে, দেখা গেল তা নয়, উনি সূর্যকেই দেখতে এসেছেন। ওর টাকা মিটিয়ে দিয়ে এসেছে আরশি। নবকৃষ্ণদা এখনো নতুন চশমা কিনে উঠতে পারেননি। সূর্যর কানের কাছে এসে ফিসফিস করে বলেছিলেন, এবার বুঝতে পারছো তো কেন সাবধান করতাম? ঘোলাটে চশমাতেও তোমার চেয়ে আমি বেশি চিনি কলকাতাকে। কথাগুলো ফিসফিস করে বলার কারণ আরশি ওকে বলে দিয়েছিল সূর্যকে যদি দেখতে চান কি কারণে মার খেয়েছে এই প্রসঙ্গটা তুলবেন না প্লিজ। নবকৃষ্ণদা ছাড়া কাউকেই বলা হয়নি আসল ঘটনা। বাইক ছিনতাইয়ের গল্পটাই চালানো হয়েছে। পূর্বার বাবাকে সঙ্গে নিয়ে আরশির বাবাও দেখা করে গিয়েছেন। পূর্বা নিজেও এসেছিল। একটা ব্যাপারে বেশ আশ্চর্য হয়েছে সূর্য। সে বাড়ি ফেরার পর আরশি কিন্তু এখানে আস্তানা গাড়েনি, যেটা ওর এতদিনকার আচরণের সঙ্গে মিলল না। তবে ফোনে যোগাযোগ রাখছিল। প্রায় 1 সপ্তাহ হতে চলল ওর কোনো ফোন নেই, সূর্যও করেনি। সবাই এত ফোন করে খবর নিচ্ছে, সূর্যর ফোন করার অভ্যেসটাই চলে গিয়েছে। যত দিন যাচ্ছে কমছে শুভানুধ্যায়ীদের ফোন। হাতে পায়ে প্লাস্টার নিয়ে বেরোচ্ছে সূর্য। ছোটবেলায় বেড়াতে গিয়ে যখন শখের ফটো তুলত, বাবা উৎসাহ দিত এই বলে, ফটোটা তুলে যা মন দিয়ে, সময় তো দাঁড়ায় না, নিজের মতোই বয়ে যায়। ফটোগ্রাফাররাই পারে পৃথিবীর সুন্দর মুহূর্তগুলোকে ধরে রাখতে। আরশিও তো সূর্যর জীবনে সুন্দর একটা অধ্যায়। তাকে কি হারাতে চলেছে সূর্য? প্লাস্টার করা হাতেই মোবাইল সেট তুলে নিল সূর্য। 2 হাতেই প্লাস্টার। কল করে আরশিকে। বেজে গেল ফোন, ধরল না। এই রকম তো হবার কথা নয়। আধ ঘন্টা পর আবার ফোন করলো আরশিকে, একই রেজাল্ট। কপালে ভাঁজ পড়ল সূর্যর। এবার কল করলো পূর্বাকে। আরশি নম্বরটা দিয়ে রেখেছিল, বলেছিল আমাকে যদি ফোনে না পাও পূর্বাকে একটা কল করো। আরশির এখন পূর্বাদের বাড়িতে থাকার কথা। কল রিসিভ করলো পূর্বা, বলল কেমন আছেন? ভালো। বলার পর সূর্য জানতে চাইল আরশি কোথায় গো, পাচ্ছি না ফোনে। আমাদের বাড়িতে তো আসেনি, কোথাও বেরিয়েছে বুঝি? প্রশ্নটা কেমন গোলমালে ঠেকছে। সূর্য জিজ্ঞেস করে, ও কি এখন তোমাদের বাড়িতে থাকছে না? না তো, দিন 10 হলো আপনাদের বাড়ি যাচ্ছি বলে বেরিয়ে গিয়েছে, যায়নি বুঝি। মাঝে কিন্তু আমাকে ফোন করেছিল, অন্য কোথাও আছে এই কথা তো বলল না। সূর্য টেনশন হতে থাকে। আবার গন্ডগোল শুরু করেছে মেয়েটা।
দুশ্চিন্তাটা ছড়াতে না চেয়ে সূর্য পূর্বাকে বলে, মনে হচ্ছে নিবেদিতার কাছে উঠেছে, ওর অ্যাসিস্ট্যান্ট হবে বলেছিল। দাঁড়াও, নিবেদিতাকে ফোন করে দেখি। ওকে, কি খবর হলো আমাকে জানাবেন, বলে ফোন রাখলো পূর্বা। নিবেদিতাকে কল করলো সূর্য। তুলল নিবেদিতা, বলল, হ্যাঁ বলো, আগে বলো কেমন আছো? সলিড বোর হচ্ছ নিশ্চয়ই। তা হচ্ছি। শোনো না, যে কারণে ফোন করেছি, আরশির সঙ্গে যোগাযোগ আছে তোমার? আছে, ফোনে, অনেক দিন দেখা করেনি। কেন বলো তো? না, সেরকম কিছু না, দুদিন ধরে ওর ফোনটা আউট অফ রিচ পাচ্ছি, তাই জিজ্ঞেস করছি। চিন্তা করো না, ফোন আউট অফ রিচ হলেও ও তোমার রিচের মধ্যেই থাকবে, ব্যাপক ভালোবাসে তোমার, বলে হাসতে হাসতে ফোন কেটে দিল নিবেদিতা। সূর্যর মুখ গম্ভীর হয়ে গেল আরো। আরশি কি বাড়ি ফিরে গেল? ওর বাবাকে একটা ফোন করা যায় কি? করলেও খবরটা ঘুরিয়ে জানতে হবে। রজতবাবুকে কল করল সূর্য। 6টা এখনো বাজেনি, অফিসেই আছেন মনে হচ্ছে। ফোন ধরলেন রজতবাবু। আরে তুমি কোথায়? আমি ফোন করে খোঁজ নেব তোমার। সে তো আপনি নেয়নি, আমি ফোন করেছি পূর্বার নাম্বারটা নেওয়ার জন্য। আরশিকে ফোনে পাচ্ছি না, পূর্বাকে ফোন করে দেখি কোথায় গিয়েছে। পূর্বাকেও পাও কিনা দেখো, দুই বন্ধু খুব ঘুরছে। আরশি তো কালই ফোন করেছিল আমাকে। পূর্বার নম্বর আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি, হতে পারে দুজনে মেট্রোয় আছে। ফোন কেটে গেল। বুক ধরাস ধরাস করছে সূর্য। আরশির বাবার SMS ঢুকলো মোবাইলে। নম্বরটার কোনো দরকার নেই। সূর্য টের পায় কপালে ঘাম এসে গিয়েছে তার। মেয়েটা কি মাকে খুঁজতে গিয়ে নিজেই নিরুদ্দেশ হয়ে গেল? এতদিন মেয়ের সঙ্গে মাকে খুঁজেছে, এবার কি একা একাই মেয়েকে খুঁজতে বেরোতে হবে? তবু ভালো ওর ফোনটা এখনো বাজছে, নিজেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে রাখেনি। ফের আরশির নম্বরে কল করে সূর্য। চন্দ্রা বৌদির সঙ্গে হাটে গিয়েছিল আরশি, এই মাত্র ফিরল। সূর্য ফোন করেছে, এটা 6 নম্বর। ফোন প্রাইভেট মোডে রেখেছে আরশি, চন্দ্রা বৌদি টের পায়নি। এখন সূর্যর কলটা ধরল আরশি। দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়ায়। বাচ্চা দুটো লেখাপড়া করছে বিছানার ওপর। ও প্রান্ত থেকে ভেসে এলো রাগ অভিমান মিশ্রিত সূর্যর গলা। কি ব্যাপার, ফোন ধরছো না কেন? টেনশনে আমার মাথা খারাপ হয়ে যাবার জোগাড়। কোথায় আছো এখন? নিরাপদেই আছি। নিরাপদ নিরাপদ শুনছি না, জায়গাটার নাম বলো। তুমি পূর্বাদের বাড়িতে নেই, নিজের বাড়িতেও না, নিবেদিতাও তোমার খবর জানে না, তাহলে আছো কোথায়? মায়ের কাছে। মাকে একটু সুস্থ করে নিই, তারপর তোমার সঙ্গে গিয়ে দেখা করব। কোথায় আছি বলবো না, তার চেয়ে বরং নিজে সুস্থ হয়ে আমাকে খুঁজে বের করো, কেমন? বলেই ফোন কেটে দিল আরশি। কি মনে করে এই ফোন সেট অফ করে দিল? আরশি জানে এতে তাদের সম্পর্ক মোটেই আলগা হবে না। সূর্য একমাত্র তারই হয়ে গিয়েছে। সব কথা বলাই যেত সূর্যকে, কিন্তু সূর্য মাকে মহুলিয়ায় রাখার ব্যাপারে কিছুতেই রাজি হতো না। রিহ্যাব সেন্টারে পাঠাতে চাইতো। মাকে কাছাড়া করতে চাইছে না আরশি। কত কত বছর পর কাছে পেল। সূর্য যখন মার খেয়ে পড়েছিল রাস্তায়, তখন সেই বৃহন্নলা মানুষটি খোঁজ দিয়েছিল মায়ের। রায়সের নামটা চিনতে পারেনি, অথচ শোভা নামটা বলতেই বুঝে গেল। বলল, হ্যাঁ হ্যাঁ, শোভা একসময় সিনেমায় শুটিং করতো শুনেছি। সে তো বহু বছর আগের কথা। এখন শিয়ালদা স্টেশনের সামনে পুড়িয়া বিক্রি করে। কটা নাগাদ সেখানে গেলে ঠিক পাবো তাকে? জানতে চেয়েছিল আরশি। বৃহন্নলা বলল, ওভাবে বলা যায় না, চক্কর কেটে দেখ কদিন, ঠিক পেয়ে যাবি। সকাল দুপুর বিকেল 3টে আলাদা সময় ধরে 3 দিন মাকে শিয়ালদা স্টেশনের সামনে খুঁজল আরশি। 4 দিনের দিন পেল সন্ধ্যের দিকে। ট্যাক্সি স্ট্যান্ডের কাছে দাঁড়িয়েছিল মা। মায়ের কোনো ছবির সঙ্গে ওর চেহারার মিল নেই। কি করে চিনল আরশি কে জানে। কাছে গিয়ে মা বলে ডাকতেই চমকে উঠে ছুটে পালিয়েছিল, মিশে গিয়েছিল ভিড়ে। আরশি চিন্তায় পড়ল। সূর্য হাসপাতালে, তার একার পক্ষে মাকে উদ্ধার করা খুবই মুশকিল, বা বলা ভালো অসম্ভব।
মনে পড়েছিল প্রেরণা সেন্টারের কথা। ওখানে বললে হয়তো লোক পাঠিয়ে তুলে নিয়ে যাবে। পর মুহূর্তে মনে হয়েছিল উমেশবাবুর প্রভাব আছে ওই সেন্টারে, ওখানে রাখা ঠিক হবে না মাকে। অগত্যা বাবাকেই ফোন করে সব কথা বলেছিল, তুমি চলে এসো বাবা, দুজনে মিলে মাকে বাড়ি নিয়ে যাই। বাবা কিছুতেই রাজি নয়, বলেছে, শোভা এখন তোর মা নয়, আমার স্ত্রীও নয়, ও এখন অন্য মানুষ। ড্রাগের নেশা মানুষকে বদলে দেয়। ওর কি অবস্থা তুই কি বুঝতে পারছিস না? ড্রাগ বিক্রি করে ড্রাগের নেশা করতে হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, শোভার ওই চেহারা আমি স্ট্যান্ড করতে পারবো না, গা বমি বমি করবে আমার। বাবার যখন ঘেন্না হচ্ছে, মাকে সামনে নিয়ে যাওয়া ঠিক হবে না। ঘৃণা দিয়ে কাউকে সারিয়ে তোলা যায় না। সূর্য সুস্থ না হওয়া অবধি ওর থেকে পরামর্শ নেওয়া যাচ্ছে না। তখন আরশি ছিল হাসপাতালে, ওখানেই দেখা হয়ে গেল নবমীর সঙ্গে। সূর্যকে ফোন করেছিল নবমী, মাসিমার কাছে ছিল ফোন। খবর শুনে দেখা করতে এসেছিল। ওকে দেখে আরশির মনে পড়ল সেই ঘটনা। পেশেন্টকে ডিটক্সিফিকেশন করে প্রেরণা রিহ্যাব সেন্টারে নিয়ে এসেছিল নবমী। ওর কাছে মায়ের ব্যাপারে সাহায্য চাওয়া যেতে পারে। নবমীর কন্ট্যাক্ট নম্বর নিয়েছিল আরশি। পরের দিন ওর হাসপাতালে গিয়ে মায়ের ব্যাপারে সব জানালো। একই সঙ্গে বলে রেখেছিল, এসব সূর্যকে জানিও না, ফোন করবে আমাকে, আমি লোক নিয়ে অ্যাম্বুলেন্স সমেত পৌঁছে যাব। নবমী বলেছিল, আচ্ছা বলবো না, মাকে নিয়েও চিন্তার কোনো কারণ নেই। তুমি শিয়ালদা স্টেশনে গিয়ে লুকিয়ে নজর রাখো মায়ের ওপর, যখনই দেখতে পাবে ফোন করবে আমাকে। সব ব্যাপার আমার ওপর ছেড়ে দাও। শুধু তোমার মাকে যখন তোলা হবে অ্যাম্বুলেন্সে, কাছেই থেকো, রেল পুলিশকে জবাবদিহি করতে হতে পারে। তুমি যেহেতু ওর মেয়ে, মাকে হাসপাতালে নিয়ে যাচ্ছ, পুলিশ কিছু বলবে না। মনে করে নিজের আইডি কার্ডটা কিন্তু সঙ্গে রেখো। দুদিন পরেই মাকে পাওয়া গেল একেবারে প্রতিরোধহীন অবস্থায়। শিয়ালদা স্টেশনের সামনের চাতালে ঘুমোচ্ছিল মা। আরশি যখন এবার শিয়ালদা স্টেশন থেকে পা রেখেছিল কলকাতায়, মা হয়তো ওইভাবেই ঘুমোচ্ছিল এখানে। আরশি নবমীকে ফোন করে দিয়েছিল, অ্যাম্বুলেন্স নিয়ে চলে এলো ওরা। মা বাধা দেওয়ার বা পালানোর চেষ্টাই করেনি। নবমী বলেছিল, ইনটক্সিকেটেড অবস্থায় আছেন। হাসপাতালে থেকে অনেকটাই সুস্থ হয়ে উঠল মা। উইথড্রল সিমটম নেই। সমস্যা শুধু একটাই, কথা খুবই কম বলে। আরশির দিকে তাকিয়ে থাকে টানা, চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ে তখন। নবমী বলল, ওকে কোনো হোমে রাখতে পারো, মাস 6 মধ্যেই নর্মাল লাইফে ফিরে যেতে পারবেন বলে আশা করছি। হাসপাতালের বিল মেটাতে কোনো অসুবিধা হয়নি আরশির। বাবা ওর অ্যাকাউন্টে নতুন করে বড় অ্যামাউন্টের টাকা দিয়ে রেখেছে। ডেবিট কার্ডে বিল পে করেছে আরশি। মাকে হোমে না রেখে মহুলিয়াতেই নিয়ে যাওয়ার মনস্থ করল। আরশিরও ইচ্ছে করছিল এই পরিবেশে মায়ের সঙ্গে থাকতে। অন্য কোথাও, মানে কোনো আত্মীয় পরিজনের কাছে থাকলে মায়ের প্রতি করুণা প্রকাশ করত তারা। আরশির সেটা মোটেই ভালো লাগতো না। শহরে থাকার একটা ঝুঁকি আছে, মা পালিয়ে গিয়ে আবার হয়তো নেশার কবলে পড়তে পারত। মহুলিয়ায় তার কোনো সুযোগ নেই, শহর বহু দূর। মা সেখানে পৌঁছানোর আগেই ধরে ফেলা যাবে। মা হাসপাতালে থাকাকালীন চন্দ্রাবৌদিকে ফোন করেছিল আরশি। মাকে পাওয়ার ঘটনা জানিয়ে বলেছিল, হোমে না রেখে মাকে নিয়ে যদি তোমার ওখানে উঠি খুব অসুবিধা হবে। চন্দ্রাবৌদি তো রীতিমতো অভিমান করে বসল, বলেছিল, তুমি আমাকে এই কথা বলতে পারলে? তোমার সঙ্গে আমার সেই রকম সম্পর্ক অথচ একদিনের মাত্র। কলকাতা থেকে গাড়ি ভাড়া করে মাকে এখানে তুলেছে আরশি। মা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। শরীর থেকে সরে যাচ্ছে যশ খ্যাতির গ্রহণ। চন্দ্র সূর্যেরও তো গ্রহণ হয়, তার থেকে কি তারা বেরিয়ে আসে না? এত পুরনো একটা উদাহরণ হাতের কাছে থাকতে গ্রহণ লাগা মানুষকে কেন যে তার পরিজনেরা শেষ হয়ে গিয়েছে বলে ধরে নেয় কে জানে। তোমার চা বলে চায়ের কাপ এগিয়ে ধরল বৌদি, অন্য হাতে নিজের কাপ হাতে নেওয়ার আগে আরশি বলে, মাকে একবার দেখে আসি, এসে চা খাচ্ছি। আমি দেখে এসেছি, এই মাত্র ওকে চা দিয়ে দোতলা থেকে নামালাম, খাচ্ছেন চা।
কোনো সমস্যা নেই। বৌদির থেকে কাপ নিয়ে চায়ে চুমুক দেয় আরশি। বলে, খানিক আগে সূর্য ফোন করেছিল, বলিনি কোথায় আছি। আন্দাজ করে যদি তোমাদের ফোন করে বলবে না কিন্তু এখানে আছি। ও যদি না থাকতো মাকে কোনো দিন খুঁজে পেতাম না। ও এখনো পুরোপুরি সুস্থ নয়। মায়ের ব্যাপারে আবারও জড়িয়ে পড়ুক আমি চাইছি না। খুব খারাপ লেগেছিল জানো, ও যখন হাসপাতালে আমি ওকে দেখতে যেতে পারিনি। মাঝে মাঝে হাসপাতালে ফোন করে শুধু খবর নিয়েছি, কিন্তু তারপর মাকে পেয়ে এক মুহূর্তের জন্য মাকে চোখের আড়াল করতে সাহস হয়নি। যদি আবার হারিয়ে ফেলি, সূর্য নিশ্চয়ই আমাকে ভুল বুঝবে না, বলো? ও তো জানে না তুমি এখন কোথায়। ওর থেকে অত দূরে দূরে থাকলে যদি তোমায় ভুলে যায়। কপট ভয় দেখায় চন্দ্রা বৌদি। মিচকি হেসে আরশি বলে, একটু খুঁজুক না হয় আমায়। আর ভুলে না যাওয়ার ব্যবস্থা তো তুমিই করে দিয়েছ। কুরঙ্গ পূর্ণিমার জল ছিটিয়ে দিয়েছি মাথায়। চা খেয়ে দোতলার ঘরে উঠে এসেছে আরশি। দরজার দিকে মায়ের পিঠ, বিছানার ওপর হাঁটুতে থুতনি রেখে বসে আছে মা। সারাক্ষণ কি যেন ভাবে এক মনে। এই বাড়ির একটা গল্পের বই পড়তে দিয়ে গিয়েছিল আরশি, খুলেও দেখেনি মনে হচ্ছে। বন্ধ অবস্থায় পড়ে রয়েছে সামনে। চাটাও পুরো খায়নি, অর্ধেক হয়ে আছে কাপ। কোনো কিছুতেই তেমন উৎসাহ পায় না, ওটাই ফেরাতে হবে। এগিয়ে গিয়ে মায়ের পিঠে হাত রাখে আরশি। মা চমকায় না, ধীরে ধীরে ঘাড় ফেরায়। অভিমানের গলায় বলে ওঠে, কোথায় ছিলি এতক্ষণ? উত্তর দেওয়ার আগে থমকায় আরশি। মনে হয় আয়না দেখছে। মায়ের মুখের সঙ্গে তার এত মিল। ছোটবেলায় সবাই বলতো আরশি সুখী হবে, যেহেতু সে পিতৃমুখী। আরশির কি কোনো বিভ্রম হচ্ছে? মায়ের মুখে নিজেকে দেখতে পাচ্ছে সে। আরশি মাকে বলে, ছাদে যাবে মা? এখানকার আকাশ খুব পরিষ্কার, আমাদের জলপাইগুড়ির মতো। কলকাতার আকাশ বড় ঘোলাটে। ছাদে চলো, দেখবে জলপাইগুড়ির সঙ্গে কি মিল। গিজ গিজ করছে তারা, ধপধপে চাঁদ। মা প্রস্তুতি নিচ্ছে বিছানা থেকে নামার। আরশির মুখে ছড়িয়ে পড়ে খুশি। কে বলেছে মাতৃমুখে মেয়ে সুখী হয় না? অন্ধকার সিঁড়ি ধরে ছাদে যাচ্ছে মা মেয়ে, যেন আরশি আর আয়না। আকাশের চাঁদ তারারা আজ এদের দিকে ঝুঁকে পড়ে মুখ দেখবে নিজেদের। শেষ করলাম শ্রী সুকান্ত গঙ্গোপাধ্যায়ের একটি উপন্যাস আরশির আকাশের অন্তিম পর্ব। সকলে খুব ভালো থাকবেন। গল্প শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।